আচ্ছা, ঠিক আছে। আমরা কিন্তু বিলেতে 750 দিন এটা পড়েছিলাম, তাই না? লাস্ট ক্লাসে বিলেতে 750 দিন এটার গল্পটা পড়েছি, শব্দার্থ এবং প্রশ্নগুলো পড়েছি। তো আজকে আমরা হচ্ছে এখান থেকে শুরু করব। লেখা নিয়ে মতামত এখান থেকে আমরা শুরু করব। দেখো কি বলেছে, লেখা নিয়ে মতামত। বিলেতে 750 দিন রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো। কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। তো এখানে একটি নমুনা দেয়া আছে, দেখো। তো বিলতে 750 দিন রচনায় যা আছে, প্রথমে কি আছে, ডিপ্লোমেসির জোরেই এরা এতকাল ধরে দুনিয়াতে প্রভুত্ব করে এলো। আমার মতামত ও জিজ্ঞাসা, শুধু ডিপ্লোমেসি নয়, দুনিয়ার প্রভুত্ব বিস্তারের ক্ষেত্রে অর্থনৈতিক শক্তি ও সামরিক শক্তি গুরুত্বপূর্ণ উপাদান। অর্থাৎ এখানে যে বলেছিল বিলেতে 750 দিন প্রবন্ধের রচনায় আমরা দেখেছি যে ইংল্যান্ডবাসীদের বা লন্ডনবাসীদের কথা বলা হয়েছে যে তাদের হচ্ছে ডিপ্লোমেসির জোরেই তারা এতকাল দুনিয়াতে প্রভুত্ব করে গেছে। তাদের যে একটা মানে আন্তর্জাতিক সম্পর্ক তৈরি করার যে একটা ক্ষমতা আছে, সেটার মাধ্যমেই কিন্তু আসলে তারা এটাকেই বলে আসলে ডিপ্লোমেসি। এটার মাধ্যমেই তারা এতকাল দুনিয়াতে প্রভুত্ব করে গেছে। কিন্তু শুধু আসলে আন্তর্জাতিক সম্পর্ক তৈরি করলে তো হবে না, এছাড়াও দুনিয়ার প্রভুত্ব বিস্তারের ক্ষেত্রে অর্থনৈতিক শক্তি এবং সামরিক শক্তিটাও গুরুত্বপূর্ণ উপাদান। এটা হচ্ছে আমাদের মতামত ও জিজ্ঞাসা। তারপরে যদি একটা আমি নিচ থেকে বলি, তাহলে দেখো বিলেতে 750 দিন রচনায় যা আছে, এদের প্রকৃতি এই রুদ্র কঠোরতার কথা যত ভাবি ততই মনে হয় এই জাতটা বড্ড কষ্ট সহিষ্ণু আর তেমনই হচ্ছে সংগ্রামশীল। এটা কিন্তু আমরা হচ্ছে বিলেতে 750 দিনে দেখেছিলাম, তাই না? দেখেছিলাম না আমরা, যে বলেছে মানে এই ইংল্যান্ডবাসীদের কথা বলেছে আর কি, তাদের প্রকৃতির এই রুদ্র কঠোরতার কথা যত ভাবি ততই মনে হয় এই জাতটা বড্ড কষ্ট সহিষ্ণু আর তেমনই হচ্ছে সংগ্রামশীল। কারণ কি, আমরা দেখেছি যে তাদের কিন্তু আসলে ওরকমভাবে তাদের হচ্ছে একটি শীত প্রধান দেশ, সবসময় কিন্তু অনেক বেশি শীত থাকে। কিন্তু এমন অবস্থা তো তাদের তেমন যে খুব বেশি, যেমন আমাদের শীতকালে যে রোদ উঠে সময় করে সূর্য ওঠে এরকম একটা ব্যাপার, কিন্তু ওদের ক্ষেত্রে কিন্তু সেটা আলাদা। আমরা দেখেছি যে ওদের ওয়েদারে কিন্তু খুব কম সময় এরকম হয় যে আসলে রোদ পায় তারা, তো ওরকমভাবে কিন্তু তাদের ব্যাপারটা হয়ে ওঠে না। আবার সেই সাথেও তাদের অনেক কিছুর জন্য কিন্তু অন্য দেশের উপর নির্ভর করতে হয়। যেমন ধরো, আমরা পড়েছিলাম যে তারা আসলে মাংসের জন্য আর্জেন্টিনা, আফ্রিকা এইসব জায়গাগুলোর উপর নির্ভর করে। তারপর হচ্ছে দুগ্ধজাতের জন্য তারা নিউজিল্যান্ডের উপর নির্ভর করে, সেখান থেকে যখন আমদানি হয় তারপরে হচ্ছে তারা এই জিনিসগুলো কিন্তু পেয়ে থাকে। তারা কোনো কিছু অঢেল পাচ্ছে না, তাই না? তো এই যে তাদের একটা বড্ড কষ্টসহিষ্ণু জীবন এবং সংগ্রামশীল জীবন, এই ব্যাপারটা আমরা প্রথমে বুঝতে পারিনি। তো মতামত ও জিজ্ঞাসার মাধ্যমে কি বুঝতে পারছি আমরা, শুধুমাত্র প্রকৃতির রুদ্র কঠোরতার জন্যই যে এরা সংগ্রামশীল তাও কিন্তু নয়, ইংরেজরা এমনিতেও কিন্তু অনেকটাই পরিশ্রমী, তাই না? তারা অনেকটা পরিশ্রম করে, সারাদিন তারা কাজ করে, কর্মব্যস্ত থাকে। তারা কেউই কিন্তু আমরা দেখেছিলাম যে আসলে বিলেতে 750 দিনে পড়েছি, তারা আসলে অনেক বেশি কর্মব্যস্ত থাকে। গল্পগুজব বা আড্ডায় কিন্তু তারা ব্যস্ত থাকে না, তারা নিজেদেরকে নিয়ে যে ব্যস্ত থাকে, নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে। ঠিক আছে। তারপরে যদি আরেকটা দেখো, 3 নম্বরে আমরা বলতে পারি যে বিশেষ করে ছেলেপুলেদের বিভাগে গেলে দেখা যাবে ছেলে মেয়েদের হাসানোর জন্য কত রকমের খেলনার আয়োজন করা হয়েছে। এটাও কিন্তু আমরা ওখানে দেখেছিলাম যে আসলে ছেলে মেয়েদেরকে হাসানোর জন্য কত রকমের খেলনার আয়োজন করতে দেখা যায়। তো এটা যদি আমার মতামত জিজ্ঞাসায় আমি প্রকাশ করি, তাহলে ইংরেজরা তাদের কাজের চাপ কমাবার জন্যই কিন্তু হাসতে পছন্দ করেন। হাসি খুশি থাকার মাধ্যমে তারা মনকে হালকা রাখার চেষ্টা করেন, তাই না? আমরা দেখেছি বিলেতে 750 দিনের মধ্যেও যাদের কাজের এত বেশি প্রেশার থাকে, সেই প্রেশারটা কমানোর জন্য কিন্তু তাদেরকে হাসতে হয়। তারা যখন খুব ছোট একটা সিলি একটা ব্যাপার দেখে, যেমন ধরো তাদের ওয়েদার ব্যাপারটাই যদি আমরা দেখি, তাদের যখন একটুখানি রোদ উঠে তখনই তারা কিন্তু একজন আরেকজন পরিচিত অপরিচিতদের সাথে কীরকম কথা বলে যে হাউ লাভলি ওয়েদার, এরকমভাবে কিন্তু নিজেদের আবেগ প্রকাশ করে, তাই না? তো এই যে তাদের আসলে ছোট ছোট ব্যাপারগুলোতে তারা অনেক বেশি খুশি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে একটা ব্যাপার। তো এটাই আমরা বলতে পারি আর কি, যে ইংরেজরা তাদের কাজের চাপ কমাবার জন্য কিন্তু হাসতে পছন্দ করতো এবং হাসি খুশি থাকতো, তারা অনেক বেশি মনকে হালকা রাখার চেষ্টা করতো। সবাই কি বুঝতে পেরেছো লেখা নিয়ে মতামতে যা বুঝালাম, মিস? জি মিস।
আচ্ছা ঠিক আছে। তারপর দেখো, বিবরণমূলক রচনার ধরন। বিলেতে ৭৫০ দিন কোন ধরনের বিবরণমূলক রচনা এবং কেন, তা উদাহরণ দিয়ে বোঝাও। বিলেতে ৭৫০ দিন, এটা কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যখন পড়িয়েছি, যেটা একটা ভ্রমণ কাহিনীমূলক লেখা, তাই না? এটা কিন্তু একটা ভ্রমণ কাহিনীমূলক লেখা। লেখক লন্ডনে ভ্রমণের যখন গিয়েছিলেন, সেই লন্ডনের বর্ণনায় কিন্তু লেখক এই বিলেতে ৭৫০ দিনের মধ্যে দিয়েছিলেন, তাই না? তো চলো আমরা বিবরণমূলক লেখা এটা রচনা কেন এবং সেটা উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দিই। বিলেতে ৭৫০ দিন হচ্ছে একটি ভ্রমণ কাহিনীমূলক লেখা, সেটা আমরা সবাই জানি। লন্ডন ভ্রমণের বর্ণনামূলক লেখাটি বিবরণমূলক লেখার অন্তর্ভুক্ত, তাই না? এটা কিন্তু কবি লন্ডন যে ভ্রমণ করেছিলেন তিনি, সেখানে সেই ভ্রমণের বর্ণনামূলক একটি বর্ণনামূলক লেখাটি বা বিবরণমূলক লেখার কিন্তু একটা অন্তর্ভুক্তই বিলেতে ৭৫০ দিন। এই ধরনের লেখার উদ্দেশ্য হলো সকলকে সেই বিষয় সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেওয়া, যেমন লন্ডনবাসীদের সম্পর্কে এবং তাদের যে লাইফস্টাইল সেটা নিয়ে কিন্তু একটা সম্পূর্ণ স্পষ্ট ধারণা কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে, তোমাদেরকে দেওয়া হয়েছে, তাই না? তোমরা কিন্তু লন্ডনবাসীদের সম্পর্কে অনেক কিছু জেনেছো। তো বিবরণমূলক লেখায় মূলত কোনো ব্যক্তি, বস্তু, স্থান, পরিস্থিতি, ঘটনা, আবেগ, অনুভূতি ইত্যাদির বর্ণনা দেওয়া হয়। আমরা বিলেতে ৭৫০ দিনেও দেখেছি যে এটা একটি জায়গা, লন্ডন, তারপর হচ্ছে বিভিন্ন ব্যক্তিত্বের কথা বলা হয়েছে, বিভিন্ন স্থানের কথা বলা হয়েছে, আমরা সেখানকার পরিস্থিতি জেনেছি, সেখানকার আবহাওয়ার খবর জেনেছি, তারপর হচ্ছে তারা যে খুব বেশি কষ্ট সহিষ্ণু, সংগ্রামশীল, এই সব ব্যাপারে কিন্তু আমরা জেনেছি। মোটামুটি অনেক বর্ণনা দেওয়া আছে এখানে। তারপর হচ্ছে যেখানে লেখককে নিবিড় পর্যবেক্ষণ ফুটে উঠতে দেখা যায়। বিবরণমূলক লেখাটি হয় স্পষ্ট, সংক্ষিপ্ত এবং সুনির্দিষ্ট। এটা তো এই লেখাটা আমরা জানলাম, বিলেতে ৭৫০ দিন, কিন্তু একটা স্পষ্ট লেখা এবং সংক্ষিপ্ত, হাতে সুনির্দিষ্ট। তো এই যে লন্ডন ভ্রমণ সম্পর্কে লেখা হয়েছে, এটা অবশ্যই একটা কিন্তু ভ্রমণ কাহিনীমূলক লেখা, এবং কেন সেটা তো আমরা বুঝতে পেরেছি, তাই না? জি মিস। আচ্ছা ঠিক আছে। তারপর দেখো, বিবরণমূলক রচনা সম্পর্কে একটু লেখা আছে, আমরা একটু পড়ব। স্থান, বস্তু, ব্যক্তি, প্রাণী, অনুভূতি, ঘটনা, ভ্রমণ, অতীত স্মৃতি, ছবি বা কোনো বিষয়ের বিবরণ দেওয়া হয় যে রচনায়, তাকে বিবরণমূলক লেখা বলে। একটু আগে যা বলেছি তাই এখানে দিয়েছে, যে ব্যক্তি, প্রাণী, অনুভূতি, ঘটনা, ভ্রমণ, অতীত স্মৃতি, ছবি বা কোনো বিষয়ের বিবরণ দেওয়া হয় যে রচনায়, তাকে বিবরণমূলক লেখা বলে। বিবরণমূলক লেখায় লেখকের চিন্তা, অনুভূতি ও দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়। বিলেতে ৭৫০ দিন রচনাটি লেখক তার বাস্তব ভ্রমণ অভিজ্ঞতার উপর ভিত্তি করে কিন্তু লিখেছেন। এখানে কিন্তু লেখক আমরা দেখেছিলাম যে আসলে তার বাস্তব যে ভ্রমণ অভিজ্ঞতা, মানে তিনি নিজেই গিয়েছেন, সেখানে গিয়ে তার যে অভিজ্ঞতা হয়েছে, তিনি যা যা কিছু দেখেছেন, সেই অভিজ্ঞতার আলোকে কিন্তু এই বিলেতে ৭৫০ দিন লেখাটি তিনি লিখেছেন। লেখকের দৃষ্টিভঙ্গি তার মূল্যবোধ, অভিজ্ঞতা ও শিক্ষার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। লেখকের যে দৃষ্টিভঙ্গি সেটা তার মূল্যবোধ, অভিজ্ঞতা এবং শিক্ষার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। কোনো কিছুর বিবরণ দিতে গিয়ে লেখক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই দৃষ্টিভঙ্গির প্রতিফলনই ঘটান। এই দৃষ্টিভঙ্গি অনেক সময় পাঠককে প্রভাবিত করতে পারে। নিবিড় পাঠ ও পর্যবেক্ষণের মাধ্যমে পাঠকও লেখকের দৃষ্টিভঙ্গি উপলব্ধি করতে পারেন। যেমন বিলেতে ৭৫০ দিন রচনায় লেখক বলেছেন, কাজের চাপে এরা অকারণ কথা বলে দুদণ্ড সময় নষ্ট করারও কিন্তু সুযোগ পায় না। এটা আমরা দেখেছি যে আসলে তারা এতটাই কর্মব্যস্ত থাকে, এতটাই বিজি থাকে যে আসলে অকারণ বা অপ্রয়োজনীয় কথা বলে তাদের টাইম ওয়েস্ট করার মতো কিন্তু সেই সময় আসলে নাই। এই ধরনের বাক্যের মধ্য দিয়ে লেখক কর্মনিষ্ঠাকে প্রশংসিতভাবে উপস্থাপন করেছেন এবং পাঠককে কর্মনিষ্ঠ হতে উৎসাহিত করেছেন। মানে কি বুঝেছো এই কথাটার অর্থ? এই যে এখানে এটা বলেছে, এই ধরনের বাক্যের মধ্যে দিয়ে লেখক কর্মনিষ্ঠাকে প্রশংসাতীতভাবে উপস্থাপন করেছে, মানে আমাদের সবাইকে আসলে কর্মনিষ্ঠ হতে হবে, তাই না? নিজের কাজে বিজি থাকতে হবে, নিজের কাজ নিজেকে করতে হবে, ঠিক আছে না? এই জিনিসটার প্রতি কিন্তু প্রশংসাতীতভাবে উপস্থাপন করেছেন এবং পাঠককে কর্মনিষ্ঠ হতে উৎসাহী করতে চান। পাঠক মানে কি? আমরা যারা পড়ছি, তাই না? আমরা যারা পড়ছি তারা হচ্ছে পাঠক। পাঠকদেরকে হচ্ছে কর্মনিষ্ঠ হতে উৎসাহী করছেন। যে ইংল্যান্ডের লোকজন, লন্ডনের লোকজন, তারা হচ্ছে এতটাই নিজেদেরকে নিয়ে বিজি থাকে, তারা এতটাই কর্মনিষ্ঠ, তারা সংগ্রামী, তারা কষ্ট সহিষ্ণু। তো এই মানুষগুলোকে দেখে আসলে আমাদের অনেক কিছু শেখার আছে। তো আমরা যারা পাঠক, আমাদেরকে কর্মনিষ্ঠ হতে কিন্তু উৎসাহী করা হয়েছে, তাই না? উৎসাহ দেওয়া হয়েছে। তো আবার অনেক জায়গায় লিখেছেন
আমাদের মতো টাটকা মাংস এরা খেতে পায় না। এর মধ্য দিয়ে পাঠক বুঝতে পারেন লেখক টাটকা মাংস পছন্দ করেন। কারণ এখানে তো আমরা দেখেছি যে আসলে আমাদের মতো টাটকা মাংস তারা খেতে পারছে না। তারা হচ্ছে ভিন্ন অন্য দেশের উপর ডিপেন্ড করতে হচ্ছে। মাংস আমদানি হবে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া থেকে মাংস আমদানি করলে তারপর সেই মাংস হচ্ছে তারা খেতে পারছে। তো এক্ষেত্রে আসলে পাঠক আমরা বুঝতে পারছি যে লেখকের হয়তো বা টাটকা মাংস পছন্দ, সেই জন্য আসলে তিনি তার অভিজ্ঞতার আলোকে বা তিনি আসলে যা দেখেছেন আর কি তার দৃষ্টিভঙ্গিতে সে মাংসের কথাটাও উল্লেখ করেছে। সবাই কি বুঝতে পেরেছো বিবরণমূলক রচনার যে জি মিস। লেখাটা ছিল সেটা? আচ্ছা, তারপরে দেখো তথ্যমূলক রচনা। তথ্যমূলক রচনার বৈশিষ্ট্য। নিচে তথ্যমূলক রচনার ৩টি শ্রেণী দেখানো হলো। কোন শ্রেণীর তথ্যমূলক রচনার জন্য কিভাবে তথ্য সংগ্রহ করা যায় তা তৃতীয় কলামে লেখো। লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। কি বলেছে? আচ্ছা, ঠিক আছে। তো দেখো রচনার বৈশিষ্ট্য প্রথমে হচ্ছে লাইব্রেরি ভিত্তিক। রচনার বৈশিষ্ট্য কি? লাইব্রেরিতে সঞ্চিত তথ্যের উপর ভিত্তি করে যেসব তথ্য রচনা লেখা হয়। তো কিভাবে এই তথ্যটা সংগ্রহ করা যায়? এগুলো কিন্তু কিভাবে বই পড়ে তথ্য সংগ্রহ করা যায়। যেহেতু লাইব্রেরির কথা উল্লিখিত আছে এখানে, এটা যেহেতু লাইব্রেরির কথা উল্লিখিত আছে, তাহলে এখানে কিন্তু লাইব্রেরিতে সঞ্চিত তথ্যের উপর ভিত্তি করে যেসব তথ্যমূলক রচনা দেওয়া হয়েছে সেটাই বলা হয়। তো এটা হচ্ছে এটার তথ্য কিভাবে সংগ্রহ করতে হয়, বইপত্র পড়ে তথ্য সংগ্রহ করা যায়। তারপরে দেখো পর্যবেক্ষণ ভিত্তিক যেটা আছে সেটা হচ্ছে সংগৃহীত তথ্য উপাত্তের ভিত্তিতে যেসব তথ্যমূলক রচনা লেখা হয় সেটা কিন্তু হচ্ছে আমরা জানতে পারি কিভাবে অনলাইন মাধ্যমের সাহায্যে তথ্য সংগ্রহ কিন্তু করা যায়। কারণ সংগৃহীত যে সকল তথ্য উপাত্তের ভিত্তিতে যে সকল তথ্যমূলক রচনাগুলো লেখা হবে এগুলো কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে জানতে পারি। তারপরে দেখো অভিজ্ঞতা ভিত্তিক। নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে যেসব তথ্যমূলক রচনা লেখা হয় এগুলো কিন্তু আসলে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। কেন কি আমরা দেখেছি যে বিলেতে ৭৫০ দিন রচনার মধ্যেও আমরা দেখলাম যে লেখক কিন্তু তার ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিত্তি করে সে আসলে নিজে যা দেখেছে সেটার উপরে কিন্তু দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে, তাই না? সে সেটার উপর দৃষ্টিভঙ্গি রেখে কিন্তু তথ্য সংগ্রহ করে আমাদেরকে জানিয়েছে বা একটি লেখা লিখেছে। বিলেতে ৭৫০ দিন নিয়ে ইংল্যান্ডবাসীদেরকে, লন্ডনবাসীদেরকে নিয়ে কিন্তু একটা লেখা লিখেছে। ঠিক আছে? তুমি কি বুঝতে পেরেছো তথ্যমূলক রচনার বৈচিত্র্য? জি মিস। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা আত্মস্মৃতি পড়ব। আচ্ছা, প্রথমে আমরা কবি পরিচিতির একটু পড়ে নেব, ঠিক আছে? আবু জাফর শামসুদ্দিন, ১৯১১ সালে তার জন্ম এবং ১৯৮৮ সালে মৃত্যু। একজন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক। কে? আবু জাফর শামসুদ্দিন একজন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক। তার বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে আছে ভাওয়াল গড়ের উপাখ্যান। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে কবি পরিচিতিটা, ঠিক আছে? এটা অবশ্যই মনোযোগ দিয়ে পড়বে, পারলে গুরুত্বপূর্ণ জিনিসগুলো নোট ডাউন করে ফেলতে পারো। যে আবু জাফরের জন্ম ১৯১১ সালে এবং তার মৃত্যু হচ্ছে ১৯৮৮ সালে। একজন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক। আবু জাফর শামসুদ্দিন কে? একজন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক। তার বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে কি আছে? ভাওয়াল গড়ের উপাখ্যান, পদ্মা মেঘনা যমুনা, রাজেন ঠাকুরের তীর্থযাত্রা ইত্যাদি, তাই না? ভাওয়ালগড়ের উপাখ্যান, পদ্মা মেঘনা যমুনা, রাজেন ঠাকুরের তীর্থযাত্রা ইত্যাদি, এগুলো হচ্ছে তার বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যেই রয়েছে। নিচে আবু জাফর শামসুদ্দিনের লেখা একটি অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা দেয়া হলো। রচনাটি আত্মস্মৃতি বইয়ের অংশবিশেষ। রচনাটি কোন বইয়ের অংশবিশেষ? আত্মস্মৃতি বইয়ের অংশবিশেষ। তো বলেছে রচনাটি নীরবে পড়ো এবং এই লেখার মধ্যে লেখকের যে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে তা খেয়াল করো। আচ্ছা, আমরা এখন আত্মস্মৃতিটা শুরু করব, ঠিক আছে? সবাই শুনতে পাচ্ছ তো না ঠিকঠাক? জি মিস। আচ্ছা, ঠিক আছে। আমার গ্রাম আমাকে আজীবন আকর্ষণ করেছে।
অর্থাৎ লেখক বলছে যে তার গ্রাম তাকে আজীবন কিন্তু আকর্ষণ করেছে। বাংলাদেশ চিরহরিতের দেশ। চিরহরিত মানে কি? চিরহরিত মানে হচ্ছে চিরসবুজ। তো বাংলাদেশ হচ্ছে চিরসবুজের দেশ। তবু মনে হয় আমার গ্রামের গাছপালা লতাপাতার মধ্যে কোথায় যেন একটা আলাদা বৈশিষ্ট্য আছে। কবি নিজের এলাকার নিজের গ্রামের কথা বলছে যে তার গ্রামের গাছপালা লতাপাতার মধ্যে আলাদা একটা বৈশিষ্ট্য আছে। যদিও বাংলাদেশ চিরসবুজের দেশ, কিন্তু তার গ্রামের গাছপালা লতাপাতার মধ্যে কোথায় যেন একটা আলাদা ব্যাপার আছে। এটা আমাদের সবারই আসলে নিজ নিজ এলাকা বা নিজ নিজ গ্রামের প্রতি আমাদের সবারই এরকম মনে হয়ে থাকে। ভাওয়াল পরগনায় অবস্থিত আমাদের গ্রামটি বর্ষাকালে দুভাগে বিভক্ত হয়ে যায়। গ্রামটি কোথায় অবস্থিত? গ্রামটি কিন্তু ভাওয়াল পরগনায় অবস্থিত, তাই না? ভাওয়াল পরগনায় অবস্থিত আমাদের গ্রামটি বর্ষাকালে দুভাগে বিভক্ত হয়ে যায়। পশ্চিম ভাগটি হয়ে যায় একটি বিচ্ছিন্ন ছোট দ্বীপে। পশ্চিম অংশেই আমাদের ভিটে বাড়ি, অর্থাৎ লেখকের ভিটে বাড়ি হচ্ছে পশ্চিম অংশে। গ্রামের পশ্চিমে বিশাল মাঠ, বর্ষায় বিরাট বেলাই বেলাই বিলের সঙ্গে মিশে যায়, তাই না? বেলাই বিল প্রকৃতপক্ষে একটা মস্ত বড় হাওর। বেলাই বিলটা কি? মূলত একটা মস্ত বড় হাওর। হাওর শব্দের অর্থ কি? হাওর হচ্ছে এক ধরনের একটা জলাভূমি, ঠিক আছে? শীতকালে কি হয়? শীতকালে বোরো ধান হয়। আমরা তো ধানের নাম শুনেছি, বোরো ধানের নাম শুনেছি। তো এটাই বলেছে। তারপরে মাঠের সর্বত্র বৈশাখ মাসে কয়েক বছর আগেও কলা আমন, ধলা আমন, খামার বাজাল, কার্তিক শাইল প্রভৃতি ধান ছিটিয়ে বোনা হতো। এগুলো কিন্তু সবই হচ্ছে ধানের নাম। কি কি আছে দেখো তো? কালা আমন, ধলা আমন, খামার বাজাল, কার্তিক শাইল প্রভৃতি ধান ছিটিয়ে বোনা হতো। পানি বৃদ্ধি পায়। ছিটিয়ে বোনা ধান গাছও লম্বা হয়। মানে যে সকল ধানগুলো আর কি ছিটিয়ে 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 বোনা হয়, সেই ধান গাছগুলো ভীষণ লম্বা হয়। আষাঢ় মাসে বন্যার জলের সঙ্গে প্রবেশ করে শৈল, গজাল, বোয়াল। শৈল মাছ মানে শোল মাছ, এটা আমরা জানি। গজাল হচ্ছে গজার মাছ। এগুলো সবই মাছের নাম। বোয়াল তো জানি। রুই, কাতল মানে হচ্ছে রুই মাছ এবং কাতল মাছ প্রভৃতি মাছ। কোচ, জুইতা প্রভৃতি অস্ত্র হাতে বেরিয়ে পড়ে গ্রামের মানুষ। কোচ, জুইতা জুইতা এগুলো হচ্ছে এক ধরনের একটা লাঙল বা গাড়ি যে করা হয়ে থাকে না, লাঙল টানে না, এই ধরনের কি বলা হচ্ছে আসলে? কোচ, জুইতা প্রভৃতি অস্ত্র হাতে বেরিয়ে পড়ে গ্রামের মানুষ। গুড়ি গুড়ি বৃষ্টি, মাঝে মাঝে রোদের ঝিলিক। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে এবং মাঝে মাঝে কি থাকে? রোদের ঝিলিক থাকে। কোন্দা এবং ডিঙি নৌকায় মাঠ ছেয়ে যায়। কোন্দা এবং ডিঙি নৌকায় কিন্তু মাঠ ছেয়ে যায়। এগুলো হচ্ছে এক ধরনের নৌকো। কাঁচা ধানের সবুজ শীষ নাড়িয়ে মাছ দৌড়ায়। কাঁচা ধানের সবুজ শীষ নিয়ে কিন্তু মাছ দৌড়ায়, এটা বলেছে। কোচ, জুইতার ঘাইয়ে বিদ্ধ করে শিকারি। কোচ, জুইতা এগুলো হচ্ছে যে মাছ ধরার এক ধরনের একটা যন্ত্র আর কি। তো কোচ জুইতার ঘাইয়ে বিদ্ধ করে শিকারি। ভাওয়াল পরগনার বর্ষাকালটা সত্যই চমৎকার। এখানে ভাওয়াল পরগনার কথা বলা হচ্ছে। তো কি বলেছে? ভাওয়াল পরগনার বর্ষাকালটা সত্যই চমৎকার। প্লাবিত মাঠের মধ্যে মধ্যে ছোট ছোট দ্বীপ সদৃশ পরস্পর বিচ্ছিন্ন গ্রাম। তো অনেক সুন্দরভাবে কিন্তু আসলে ভাওয়াল পরগনার বর্ণনা দেওয়া হচ্ছে। প্লাবিত মাঠের মধ্যে ছোট ছোট দ্বীপ সদৃশ পরস্পর বিচ্ছিন্ন গ্রাম। মাইলের পর মাইল সবুজ ধানের শীষ, মধ্যে মধ্যে আম, জাম, কাঁঠাল গাছঘেরা চিরহরিত পল্লী, মানে চিরসবুজ পল্লী আর কি। পশ্চিমের হরিত মাঠ আমাকে মুগ্ধ করতো। অর্থাৎ কবিকে পশ্চিমের যে হরিত মানে সবুজ মাঠ, হরিত মানে কি? সবুজ। পশ্চিমের যে সবুজ মাঠ সেটা কবিকে কি করতো? মুগ্ধ করতো। কেবলই মনে হতো ওই সবুজ মাঠটা যদি পাড়ি দিতে পারতাম। মানে কবি একটা নিজের আকাঙ্ক্ষা প্রকাশ করলেন আর কি, যে কেবলই মনে হতো ওই সবুজ মাঠটা যদি আমি পাড়ি দিতে পারতাম। না জানি কি রহস্য লুকিয়ে আছে ওপারের ভাসমান গ্রামগুলোতে। বেলাই বিলের উপর দিয়ে শীতের শীর্ণ বালু নদী প্রবাহমান। তার পশ্চিম তীরে প্রতি শনি ও মঙ্গলবারে পুবাইলের হাট বসে। এটা হচ্ছে এক ধরনের একটা বাজার। এই বাজারটা কি বলো? হাট মানে তো বাজার, এটা তোমরা জানি। তো পুবাইলের হাট বসে কি? পশ্চিম তীরে প্রতি শনি ও মঙ্গলবারে। কবে কবে পড়ে বারগুলো? শনি ও মঙ্গলবারে পুবাইলের হাট বসে। আমাদের গ্রাম হতে 6-7 মাইলের পথ। অর্থাৎ কবি যে গ্রামের কথা বলছে সেই গ্রাম হতে 6-7 মাইলের পথ হচ্ছে ওই পুবাইলের হাট। বর্ষায় নদী ও বেলায় একাকার হয়ে যায়। ভাওয়াল পরগনার নানা স্থান হতে তরি তরকারি, কাঁঠাল, আনারস, পেয়ারা, পাট, ধান প্রভৃতি বোঝাই
ছোট বড় শত শত নৌকা বেলা ওঠার আগেই এসে উপস্থিত হয় পুবাইলের ঘাটে। আচ্ছা, সবাই কি বুঝতে পারছো এবং শুনতে পারছো আমার কথা? জি মিস, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঢাকা নারায়ণগঞ্জ হতে যায় বড় বড় গঞ্জুরার নৌকা। গঞ্জুরা নৌকা হচ্ছে এক ধরনের একটা নৌকার নাম আর কি। তো নৌকায় নৌকায় কেনা বেচা, সে এক এলাহি কাণ্ড। নৌকায় নৌকায় কেনা বেচা হয়, এটা একটা অন্যরকম ব্যাপার না যে নৌকায় নৌকায় কেনা বেচা হচ্ছে। তো এটা একটা এলাহি কাণ্ড, মানে কি এটা একটা অন্যরকম এলাহি একটা আয়োজন, একটা অন্যরকম আয়োজনকে আসলে আমরা এলাহি কাণ্ড বলতে পারি। আমার গ্রামের আমার গ্রামের পরে বেপারিয়া সন্ধ্যারাত্রেই নৌকা বোঝাই করতো। কেনা বেচা শেষ করে গ্রামে ফিরে আসতো অনেক রাত্রে। আমার মনে হতো সার্থক জীবন এই হাটুরেদের। হাটুরে মানে কি, যারা আর কি এই হাটে কেনা বেচা করে তাদেরকেই বোঝানো হয়েছে, সার্থক জীবনই হাটুরেদের। তারপর কি, ছইহীন ডিঙি নৌকোয় চড়ে পুবাইলের হাটে যাওয়ার বায়না ধরেছি। লেখক নিজের কথা বলছে। বাবা ওই হাটে কি করতো, কদাচিৎ যেতেন, মানে কি কখনো কখনো। কুচিত কদাচিৎ শব্দের অর্থ হচ্ছে বাবা ওই হাটে কখনো কখনো যেতেন, অন্যদের সঙ্গে যাওয়ার অনুমতি দিতেন না। অর্থাৎ লেখক বলছেন যে তার বাবা এই যে নৌকার চড়ে পুবাইলের হাটে অন্যদের সাথে যেতে দিতেন না। বেলাইতে নৌকাডুবি হলে রক্ষে নেই। অর্থাৎ যে বেলার কথা বলা হয়েছে সেই বিলে আর কি, বেলাই মানে হচ্ছে বিল। সেই বিলে কিন্তু নৌকা ডুবি হলে মানে কি নৌকা ডুবে গেলে আর রক্ষা নাই, মানে খুবই বিপত্তি ঘটবে আর কি। বেলাই সম্বন্ধে নানা উপকথা প্রচলিত ছিল। এই বেলাই সম্বন্ধে মানে এই বিল সম্বন্ধে নানা উপকথা প্রচলিত ছিল। আমার দাদি বলতেন, অর্থাৎ লেখকের দাদি বলতেন যে এককালে নাকি বেলাই এবং শীতলক্ষা একাকার ছিল। মানে বেলাই মানে কি বিল, এবং যে শীতলক্ষা নদী আছে এরা একাকার ছিল। বাইরা গ্রাম হতে পলাশ পর্যন্ত প্রায় 8 থেকে 10 মাইল ছিল খেয়া নৌকার পাড়ি। রাজা ছিলেন খাটচা ডোসকা নামক জনৈক আদিবাসী। একজন জনৈক আদিবাসী, তার নাম কি ছিল ওখানকার রাজা, ওই রাজার নামই ছিল কিন্তু খাটচার ডোসকা, ঠিক আছে, একজন জনৈক আদিবাসী। ঝড়ঝঞ্ঝা বিক্ষুব্ধ বেলায় নাকি রাজপুত্র, পুত্রবধূ এবং নাতি নাতনি বোঝাই পানসি নৌকাকে গ্রাস করেছিল। পানসি হচ্ছে একটা নৌকা। কি বলেছে দেখো, যে পানসি নৌকাকে কে গ্রাস করেছে, এই বেলাই কিন্তু গ্রাস করেছে। না, নাকি বেলাই নাকি রাজপুত্র, পুত্রবধূ এবং নাতি নাতনি বোঝাই, মানে একটা নৌকোতে করে, এই পানসি নৌকোতে করে হচ্ছে রাজার রাজপুত্র, তার পুত্রবধূ, নাতি নাতনি সবাই যাচ্ছিল। এবং তখনই হচ্ছে নৌকাডুবি হয়েছে এই বেলাইয়ের মানে এই বিলের মধ্যে বা বেলাইতেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে, ঠিক আছে। তো সেই জন্য আর কি লিখেছে যে বেলাই নাকি রাজপুত্র, পুত্রবধূ এবং নাতি নাতনি বোঝাই পানসি নৌকোকে গ্রাস করেছিল। শোকার্ত রাজার মনে প্রতিশোধ স্পৃহা জাগে। রাজার যে এই যে আত্মীয় স্বজন, মানে রাজার রাজপুত্র, তারপর হচ্ছে পুত্রবধূ, নাতি নাতনি, তাদেরকে যে পানসি নৌকো না তাদেরকে যে বেলে গ্রাস করেছে, এর জন্যই হচ্ছে আর কি রাজার মধ্যে একটা প্রতিশোধ স্পৃহা জেগেছে। তিনি শপথ করেছেন ডাইনি বেলাইয়ের বুকে কাগা বগা মানে কাক ও বক চড়বে, মাছ খাবে। তিনি শপথ করেছেন যে এই ডাইনি বেলাইকে তিনি ডাইনি বলেছেন, যেহেতু তার আর কি তার পুত্রবধূ, তার নাতি নাতনিকে যেহেতু গ্রাস করেছে এই বেলাই, তার জন্য তিনি এই বেলাইকে কি বলেছেন, তিনি এই বেলাইকে ডাইনি বলেছেন। ডাইনি একটা বিল বলেছেন বুকে, এই ডাইনি বেলাইয়ের বুকে কাগা বগা মানে হচ্ছে কাকু বক চড়বে, মাছ খাবে। তিনি বেলাইয়ের পানি নিষ্কাশনের জন্য অসংখ্য খাল কাটান, মানে এই বেলাইয়ের পানি নিষ্কাশন করে ফেলার জন্য, যেহেতু এই বেলাইয়ের মাধ্যমেই তার আত্মীয় স্বজনরা মানে মারা গেছে, সেজন্য তিনি এই বেলাইয়ের পানি নিষ্কাশনের জন্য অসংখ্য খাল কেটেছেন। কার্তিক অগ্রহায়ণ মাসে এসব খাল দিয়ে বেলাইয়ের পানি শীতলক্ষায় নেমে যায়। শীতে সত্য সত্যি বেলার বুকে কাকবকেরা হেঁটে হেঁটে মাছ খায়। মানে ওই যে রাজা যে বলেছিল, রাজা একটা এই ধরনের প্রতিশোধ নিতে চেয়েছিল যে আসলে এই বেলাইয়ের ওপর দিয়ে কাকবক কিন্তু হেঁটে যাবে, তো সেটাই আসলে হচ্ছে যে কাকবকেরাই হেঁটে যাচ্ছে, হেঁটে হেঁটে মাছ খাচ্ছে। সারস, সলাই, পানকুড়ি, ছেড়চিড়ি, পেপি, তারপর হচ্ছে কোরা প্রভৃতি নানা পাখি চড়ে বেড়ায়। এরা হচ্ছে সবই পাখির জাত, ঠিক আছে, এরা উড়ে বেড়াচ্ছে। আচ্ছা, সবাই কি বুঝতে পারছো পড়া? জি মিস, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তারপর দেখো, আমাদের গ্রামের নিচে একটি বড় বিল। আমার বাল্যকাল এই বিলেও একবার বিশাল আকৃতির বড় বড় পাখির 5-700 একটা ঝাঁক নেমেছিল। লেখক বলছেন,
ওরা ঘন্টা 2 ঘন্টার মধ্যে বিলের বড় বড় মাছগুলো নিঃশেষে খেয়ে উড়ে গেল। দাদির মুখে শ্রুত এই লোককাহিনীটি আমার মনে রোমাঞ্চ সৃষ্টি করতো। দাদির মুখে শ্রুত মানে লেখকের দাদির মুখে শ্রুত মানে কি শুনেছেন। লেখক তার দাদির মুখে এই গল্পটি শুনেছেন। এই লোককাহিনীটি লেখকের মনে কি করেছে? রোমাঞ্চ সৃষ্টি করেছে। বেলাইয়ের উত্তর প্রান্তে রাজবাড়ি গ্রাম। বেলাইয়ের কোন প্রান্তে? বেলাইয়ের উত্তর প্রান্তে রাজবাড়ি গ্রাম। ভাবতাম ওই রাজবাড়িতে হয়তো ছিল সুদূর অতীতের সেই মহাপ্রতাপশালী রাজা খাটচা ডোসকার রাজধানী। বেলাই পথে আমার পুবাইলের হাটে যাওয়া হয় আরো অনেক পরে। কি বলেছে দেখো? বেলাই পথে আমার পুবাইলের হাটে যাওয়া হয় আরও অনেক পরে। তখন আমার বড় বয়স 10-12 এবং বাবা আমাকে বিলে বন্যার জলে সাঁতার শিখিয়ে ফেলেছেন। ভিটে বাড়ির নিচেই ঢালুতে পাট ক্ষেত। আষাঢ়ে পাট কাটা হয়, অর্থাৎ আষাঢ় মাসে পাট কাটা হয়। শ্রাবণে অথই পানি থাকে। এ পানিতে আমি আর আমার ছোট 2 ভাই সাঁতার শিখেছিলাম। কোন পানিতে? শ্রাবণে যে অথই পানি আসে না, সেই সময় কিন্তু কবি এবং তার ছোট 2 ভাই সাঁতার শিখেছিল। গোসলের আগে বাবা ঘন্টা 2 ঘন্টা মসজিদের ঠান্ডা মেঝে অথবা বাংলা ঘরের তক্তপোষে ঘুমোতেন। তক্তপোষ মানে কি? তক্তপোষ মানে হচ্ছে এক ধরনের একটা বড় চৌকি। তো কি বলেছে যে কোথায় ঘুমোতো? গোসলের আগে বাবা ঘন্টা 2 ঘন্টা মসজিদের ঠান্ডা মেঝে অথবা বাংলা ঘরের তক্তপোষে ঘুমাতেন। তক্তপোষ মানে এক ধরনের একটা বড় চৌকিতে আর কি বাবা ঘুমোতেন গোসলের আগে। ওই সময়টায় আমি ছিলাম ফ্রি। লেখক নিজের কথাই বলছে, তিনি মুক্ত ছিলেন। অর্থাৎ ওই সময়টা লেখক মুক্ত ছিলেন। পাড়ার ডানপিটে ছেলেদের সঙ্গে সাঁতার কাটতে বিলে নামতাম। ঘন্টা 2 ঘন্টা ঝাঁপুরি খেলা চলতো। ঘন্টা 2 ঘন্টা ঝাঁপুরি খেলা চলতো মানে কি? ধরো পুকুরে নামলে তো আমরা সাধারণত আসলে উঠতে চাই না। দেখা যায় যে পুকুরের মজাটা যখন পেয়ে যাই, যে আসলে পুকুরে সাঁতার কাটতে বা পুকুরে অনেকক্ষণ ডুব মেরে থাকতে কিন্তু অনেক বেশি ভালোই লাগে। তো সেই জন্যই আর কি কবি এটা বলেছে যে পাড়ার ডানপিটে ছেলেদের সঙ্গে সাঁতার কাটতে বিলে নামতাম, ঘন্টা 2 ঘন্টা ঝাঁপুরি খেলা চলতো। মনে পড়ে একদিন ধরা পড়েছিলাম। সময় ব্যাপারে হুঁশ ছিল না। অর্থাৎ আমরাও অনেক সময় দেখবে যে অনেকদিন পরে যদি পুকুরে যদি গোসল করতে যাও, তখন সেক্ষেত্রে দেখবে বা অনেক ফ্রেন্ডরা একসাথে বা আত্মীয় স্বজন কাজিন যারা থাকে তাদের সাথে যদি আসলে পুকুরে নামা হয়, তখন দেখবে আসলে সময়ের ব্যাপারে হুঁশ থাকে না। কখন যে 1 ঘন্টা হয়ে যায় 2 ঘন্টা হয়ে যায় কোনো হুঁশ থাকে না। তো কবি আসলে সেটাই, লেখক আসলে সেটাই বলেছেন যে সময়ের ব্যাপারে হুঁশ ছিল না। তখন প্রায় 1টা বাজে। ঘুম হতে জেগে আমাকে না পেয়ে বাবা কঞ্চির লাঠি হাতে খুঁজতে বের হন। কঞ্চি লাঠি নিয়ে বাবা খুঁজতে বের হয়েছেন। বাড়ির দক্ষিণ পূবের এক বিলে আমাকে পাওয়া গেল। তাকে বিলের যে পারে দেখা গেল, আমি সে পারে উঠলাম না। অর্থাৎ লেখক তার বাবাকে যে পারে দেখেছে সেই পার দিয়ে সে ওঠেনি, অন্য পার দিয়ে উঠে দৌড়ে বাড়িতে পৌঁছে দাদির আশ্রয় নিয়েছে। হ্যাঁ, কি বুঝতে পারছো পড়া? জি মিস, বুঝতে পারছি। আচ্ছা, তারপর দেখো, দাদির বয়স তখন 100, কিন্তু তখনও তিনি বেশ শক্ত সমর্থ। দাদির বয়স 100, কিন্তু তারপরেও সে ভীষণ শক্ত সামর্থ্য, এটা বলা হচ্ছে। কিন্তু মেরুদণ্ড ঠিক। বাবা তাকে আম্মা সাপ ডাকতেন। বাবা তাকে কি ডাকতেন? এটা কিন্তু একটা কথা যে লেখকের বাবা আম্মাকে কি বলে ডাকতেন, মাকে কি বলে ডাকতেন? আম্মা সাপ বলে ডাকতেন। মায়ের কথার পৃষ্ঠে কথা তিনি কখনোই বলতেন না। বাবা ছিলেন দাদির একমাত্র পুত্র সন্তান। তার 9 বছরের ছোট অর্থাৎ লেখকের বাবা তার দাদির একমাত্র ছেলে সন্তান ছিল। তার 9 বছরের ছোট ছিলেন আমার ফুপু, মানে বাবার থেকে 9 বছরের ছোট ছিল লেখকের ফুপু। ব্যাস এই 2 জন, মানে এই 2 ভাই বোনই ছিল। হাট বাজারে এবং ঢাকা যাওয়ার সময় বাবা দাদিকে জিজ্ঞাসা করতেন, আম্মা সব আপনার জন্য কি আম্মা সাহেব আপনার জন্য কি আনবো? অর্থাৎ লেখকের বাবা তার মাকে জিজ্ঞেস করতেন, আম্মা সাহেব আপনার জন্য কি আনবো? তখন দাদির ফরমাস ছিল এগুলো। ফরমাস মানে কি জানো? ফরমাস শব্দের অর্থ হচ্ছে হুকুম বা আদেশ। তো লেখকের দাদির আদেশ ছিল কি জানো? আদেশ ছিল এগুলো: পান, তারপরে মজালু সুপারি, এলাচি, দারুচিনি, গোয়ামুড়ি, জ্যোষ্ঠীমধু, মগাই খয়ের, মতিহারি, সাদা পাতা, গুড়, কলা, খিরসা প্রভৃতি। এগুলো ছিল হচ্ছে লেখকের দাদির হুকুম, যেগুলো বাজার থেকে নিয়ে আসতে হবে। ঠিক আছে? কবুতর এবং মোরগ ব্যতীত
আচ্ছা না, দাদি দুধ দই ভালোবাসতেন। দাদি কি ভালোবাসতেন? দাদি দুধ এবং দই খেতে ভালোবাসতেন। শিং, মাগুর, শোল, গজার, টাকি, বোয়াল ইত্যাদি মাছ কিন্তু দাদি খেতেন না। দাদি কি খেতে ভালোবাসতেন বলো তো? দুধ এবং দই। দাদি দুধ এবং দই খেতে ভালোবাসতেন, কিন্তু শিং, মাগুর, শৈল, গজার, টাকি, বোয়াল এগুলো দাদি পছন্দ করতেন না। ঠিক আছে, কবুতর এবং মোরগ ব্যতীত অন্য প্রাণীর গোশত খেতেন না তিনি। তিনি দুটো প্রাণীর, একটি পাখি এবং মুরগির, তিনি হচ্ছে কবুতর এবং মুরগি ব্যতীত অন্য কোনো, শুধুমাত্র কবুতর এবং মুরগির মাংসই তিনি খেতেন, অন্য কোনো প্রাণীর গোশত কিন্তু খেতেন না দাদি। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো, পিতামহ 1857 খ্রিস্টাব্দে ঢাকায় বিদ্যাচর্চায় লিপ্ত ছিলেন। পিতামহকে বলো তো? পিতামহ শব্দের অর্থ দাদা। হচ্ছে দাদা। পিতামহ মানে হচ্ছে দাদা। তো দাদা 1857 খ্রিস্টাব্দে ঢাকায় বিদ্যাচর্চায় লিপ্ত ছিলেন। 1857 সালের ফৌজি বিদ্রোহে ঢাকার দেশি সিপাহীরাও যোগ দিয়েছিলেন। তো ফৌজি বিদ্রোহটা মানে কি? ফৌজি বিদ্রোহ হচ্ছে সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহকে ফৌজি বিদ্রোহ বলা হয়। তো এই সিপাহী বিদ্রোহে ঢাকার দেশি সিপাহীরাও যোগ দিয়েছিলেন। বিদ্রোহ দমনকে উপলক্ষ করে ঢাকা শহরে ব্যাপক গণহত্যা শুরু হয়েছে। শুনেছি লালবাগ কেল্লা এবং তৎসন্নিহিত এলাকা ঘেরাও করে তোপ দাগা হয়। তোপ দাগা হয় মানে কি? কামান থেকে গোলা নিক্ষেপ করা হয়, মানে গুলি করা হয় বা শুট করা হয়, এটা কি বলা হচ্ছে আর কি? তোপ দাগা হয়। এর ফলে নাকি প্রায় 5,000 লোক মারা যায়। মানে এই যে তোপ দাগা হয় মানে হচ্ছে এই যে একটা কামান থেকে গোলাটা নিক্ষেপ করা হয়, এটার ফলে নাকি প্রায় 5,000 লোক মারা যায় বা মৃত্যুবরণ করে। মৌলভী মুন্সিরা ছিলেন ইংরেজের বিশেষ লক্ষ্য। ওদের পেলেই মৌলভী মুন্সিরা ছিলেন ইংরেজদের বিশেষ লক্ষ্য। ওদের পেলেই ফাঁসি কাস্টে ঝুলানো হতো। মৌলভী মুন্সিরা ছিল ইংরেজদের বিশেষ লক্ষ্য, তাদেরকে হাতের কাছে পেলে কি করতো? ফাঁসি কাস্টে, মানে ফাঁসি দেওয়া হতো আর কি, ফাঁসি কাস্টে ঝুলানো হতো। আন্ডাঘরের ময়দানে, মানে হচ্ছে আন্ডাঘর ময়দান মানে হচ্ছে বাহাদুর শাহ পার্ক। তখনকার সময় আন্ডাঘর ময়দানকে বাহাদুর শাহ পার্ক বলা হতো। বাহাদুর শাহ পার্কের গাছগুলোতে ঝুলিয়ে রাখা হয়েছিল অসংখ্য মানুষ। মানে চিন্তা করো কেমন ব্যাপার ছিল। মানে আন্ডাঘর ময়দানে বাহাদুর শাহ পার্কের ওখানে গাছগুলোতে ঝুলিয়ে রাখা হয়েছিল মানুষ, মানে মৃত মানুষদেরকে গাছে ঝুলিয়ে রাখা হতো। দাদা ওই সময় প্রাণ ভয়ে ঢাকা ত্যাগ করেছেন। ঢাকা ছাড়ার পর তিনি মসজিদকে কেন্দ্র করে সংগ্রাম এবং পার্শ্ববর্তী গ্রামসমূহকে বালক বালিকাদের দিনী এলেম শিক্ষাদানে নিযুক্ত হয়েছেন। তারপরে দেখো 1859 থেকে 60 সালের দিকে মাওলানা কেরামত আলী জৈনপুরী বেশ কিছুকাল আমাদের বাড়িটিকে তার আস্তানা করেছেন। কেরামত আলী জৈনপুরে একজনের নাম। বেশ কিছুকাল লেখকের বাড়িটি হচ্ছে আস্তানা করেছেন। দাদা তার শিষ্য হন। এই যে কেরামত আলী, তার শিষ্য হয়েছেন কে? দাদা। লেখকের দাদা হচ্ছে কেরামত আলীর শিষ্য হয়েছেন। দুজনে মিলে আমাদের অঞ্চলে ইসলাম প্রচার করতেন। এই যে কেরামত আলী এবং হচ্ছে দাদা, এই দুজনে মিলে অঞ্চলে, মানে তাদের অঞ্চলে হচ্ছে কি করতো? ইসলাম প্রচার করতো। বিদ্যা শিক্ষা দানের বিনিময়ে দাদা কোনো পারিশ্রমিক গ্রহণ করতেন না। এই যে বিদ্যা শিক্ষা দিতেন, এটার বিনিময়ে দাদা কোনো রকমের কোনো পারিশ্রমিক গ্রহণ করতেন না। বাবাও ওই ঐতিহ্য রক্ষা করেছিলেন। মানে লেখকের দাদা কখনোই বিদ্যা শিক্ষাদানে পারিশ্রমিক গ্রহণ করতেন না, এবং সেই ঐতিহ্যটা লেখকের বাবাও ধারণ করেছে। তিনিও বিদ্যা শিক্ষায় কিন্তু পারিশ্রমিক নিতেন না। আমার বাল্যকালে বহু ছাত্রছাত্রী তার কাছে পড়তে আসতো, বাবার কাছে শুনেছি দাদার ব্যক্তিগত লাইব্রেরিতে নাকি 300 কেতাব ছিল। অর্থাৎ লেখকের দাদার যে ব্যক্তিগত লাইব্রেরি ছিল সেখানে নাকি 300 কেতাব ছিল। তার মধ্যে বেশ কিছু সংখ্যক হস্তাক্ষরে লিখিত গ্রন্থও ছিল। হস্তাক্ষর মানে কি? নিজের হাতে লেখা আর কি, এরকম হস্তাক্ষরে লেখা গ্রন্থও ছিল কিছু সংখ্যক। 2-4টে আমি নিজেও দেখেছি, মানে লেখক নিজেও এরকম 2-4টে কেতাব দেখেছে। বাবার 17 বছর বয়সে দাদার মৃত্যু হয়। লেখকের বাবার যখন 17 বছর বয়স, তখন তার দাদা ভাইয়ের মৃত্যু হয়েছে। আত্মীয় স্বজনরা বহু কেতাব নিয়ে গেছেন।
আত্মীয় স্বজনরা বহু কেতাব নিয়ে গিয়েছেন। আমার বাল্যকালেও ৭০টি কেতাব ছিল। তার মধ্যে একটি ছিল আরবি অক্ষরে লিখিত বাংলা কেতাব। ১৯১৯ সালে ১২ ঘণ্টাব্যাপী ভয়াবহ ঝড়ে টিনের চাল উড়িয়ে নিয়ে যায়। ১৯১৯ সালের ১২ ঘণ্টাব্যাপী একটা ভয়াবহ ঝড় হয়েছিল তখন, টিনের চাল উড়িয়ে নিয়ে গিয়েছিল। আমরা মসজিদে আশ্রয় গ্রহণ করি, তখন লেখকেরা কোথায় আশ্রয় গ্রহণ করেছিল? মসজিদে আশ্রয় গ্রহণ করেছিল। সারা রাত ব্যাপী ঝড় বৃষ্টিতে পিতামহের স্মৃতিবিজড়িত কেতাবগুলো প্রায় সবই নষ্ট হয়ে গেছে। এই যে একটা ঝড় এসেছিল না, এটার জন্য আর কি সারা রাত ব্যাপী ঝড় হয়েছে, মানে ১২ ঘণ্টা ব্যাপী, চিন্তা করতে পারো ১২ ঘণ্টা ব্যাপী যেখানে ভয়াবহ একটা ঝড় হয়েছে, সেখানে তো লেখকের দাদার ওই আসলে কেতাবগুলো থাকবে না, সেটাই স্বাভাবিক, বা নষ্ট হয়ে যাবে, কারণ ১২ ঘণ্টা ব্যাপী যেহেতু একটা ঝড় হয়েছে। উর্দু কাসাসুল আম্বিয়া গ্রন্থটি পিতামহের লাইব্রেরির একমাত্র নিদর্শন রূপে এখন আমার কাছে আছে। শুধুমাত্র একটাই আছে, একমাত্র নিদর্শন স্বরূপ লেখকের কাছে আছে, সেটা কোনটা? উর্দু কাসাসুল আম্বিয়া নামক একটা গ্রন্থটি, সেটা এই পিতামহের একমাত্র, এই লাইব্রেরির একমাত্র একটাই নিদর্শন স্বরূপ লেখকের কাছে এই মুহূর্তে আছে, সেটাই লেখক বলেছে। ১৯১৯ থেকে ২১ সালের কংগ্রেস খেলাফত আন্দোলনের সময় কংগ্রেস খেলাফত মানে কি? এটা হচ্ছে ভারতবর্ষের একটা রাজনৈতিক দলের নাম আর কি। তো এই সময় এটা একটা রাজনৈতিক দল হচ্ছে কংগ্রেস, খেলাফত হচ্ছে একটা আন্দোলন। তো এই যে কংগ্রেস খেলাফত আন্দোলনের সময় আমাদের গ্রামের উত্তর দিকে এক বড় চত্বরে এক বিশাল জনসভা হয়েছে। বাবা সেই স্বদেশী জনসভায় সভাপতিত্ব করেছিলেন। সভায় জনৈক পাপড়িধারী মুসলিম বক্তার মুখে আমি সর্বপ্রথম জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিষয় এবং ব্রিটিশ ব্যুরোক্রেসি শব্দ দুটি শুনেছি। এখানে কিন্তু দুটো শব্দ এসেছে, দেখো এই লেখাটাতে দুটো শব্দ আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এবং হচ্ছে ব্রিটিশ ব্যুরোক্রেসি। জালিয়ানওয়ালাবাগ হচ্ছে একটা পাঞ্জাবের একটা শহরের নাম, ঠিক আছে? এই জালিয়ানওয়ালাবাগের কথা ওই লেখক শুনেছিলেন ওই সভায় জনৈক পাপড়িধারী মুসলিম বক্তার মুখে। ওই সভাতে একজন মুসলিম বক্তা ছিলেন এবং সেই মুসলিম বক্তার মুখে লেখক জালিয়ানওয়ালাবাগের কথা শুনেছে, এবং জালিয়ানওয়ালাবাগ হচ্ছে একটা পাঞ্জাবদের একটা শহরের নাম। এবং এই এই ধরনের একটা জালিয়ানওয়ালাবাগের যে একটা হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ডের বিষয়ে জেনেছিল এবং ব্রিটিশ ব্যুরোক্রেসি শব্দ দুটি শুনেছে। তো ব্রিটিশ ব্যুরোক্রেসি শব্দের অর্থ এটা হচ্ছে একটা আমলাতন্ত্র, এটা শুনেছিল। এই দুটো শব্দ হচ্ছে লেখক শুনেছে কোথায়? সর্বপ্রথম পাপড়িধারী মুসলিম বক্তার মুখে। মনে হয় উক্ত বক্তা দেওবন্দি আলেম ছিলেন। দেওবন্দি আলেম কারা? তারা হচ্ছে তাকলিদ মতবাদের শক্তিশালী প্রবক্তা। তারা হচ্ছে তাকলিদ মতবাদের শক্তিশালী যে প্রবক্তা, তাদেরকেই বলে কিন্তু দেওবন্দি আলেম। সেকালে আমাদের অঞ্চলে বহু যুবক সেখানে আমাদের অঞ্চলে বহু যুবক পড়াশোনা করতে দেওবন্দ যেত। দেওবন্দ একটা জায়গার নাম। তো বলা হচ্ছে যে বহু যুবক পড়াশোনা করতে সে দেওবন্দে যেত। মহাত্মা গান্ধী এবং আলী ভাইদের নামে জয়ধ্বনি শুনেছিলাম সেদিনই প্রথম। কি বলেছে দেখো, মহাত্মা গান্ধী এবং আলী ভাইদের নামে জয়ধ্বনি শুনেছিলাম সেদিনই প্রথম। বন্দে মাতরম এবং আল্লাহু আকবার দুই ছিল সবার একমাত্র স্লোগান। দুটো স্লোগান ছিল, কি কি? বন্দে মাতরম এবং আল্লাহু আকবার। আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ? ক্লাসে আছো? জি মিস। জি মিস। আচ্ছা, ঠিক আছে। তো বন্দে মাতরম এবং আল্লাহু আকবার এই দুটি ছিল সবার কিন্তু স্লোগান। সভা শেষে স্থানীয় কংগ্রেস কাম খেলাফত কমিটি গঠিত হয়। কংগ্রেস আমরা তো এটা জানলামই যে ব্রিটিশ শাসন আমলের যে একটা আন্দোলন, এটাই কিন্তু কংগ্রেস কাম খেলাফত। খেলাফত আন্দোলন হচ্ছে ব্রিটিশ শাসন আমলের একটি রাজনৈতিক আন্দোলন। কংগ্রেসও কিন্তু ব্রিটিশ শাসন আমলেরই। আচ্ছা, তো এই দুটো আন্দোলনের কথা জানলাম, যে কংগ্রেস কাম খেলাফত একটা কমিটি গঠিত হয় কয়েকজন লোকজন নিয়ে। বাবা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, অর্থাৎ লেখকের বাবা এই যে কংগ্রেস কাম খেলাফত কমিটিটা গঠিত হয়েছে, এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কে? লেখকের বাবা। মনে পড়ে তিনি বাড়িতে চরকা নিয়ে আসেন, অর্থাৎ লেখকের মনে পড়ছে যে লেখকের বাবা বাড়িতে
সরি মিস একটু করেছিলাম। তিনি বাড়িতে কি নিয়ে এসেছেন? বাবা চরকা নিয়ে এসেছেন। চরকা মানে কি? চরকা হচ্ছে যে সুতা কাটার যন্ত্র, সেটাকেই হচ্ছে চরকা বলে। চরকা মানে কি? সুতা কাটার যন্ত্র। দাদি কোম্পানির আমলের মানুষ, কোম্পানির আমলের মানুষ, সুতো কাটতে জানতেন। মানে হচ্ছে লেখকের দাদি ছিলেন কোম্পানির আমলের মানুষ, তিনি সুতো কাটতে জানতেন। তো সেই জন্যই আর কি বাবা চরকা নিয়ে আসতেন বাড়িতে। হিন্দু মুসলিম নির্বিশেষে গ্রামের প্রায় সকলেই বাড়িতে চরকা বসলো, মানে সকলের বাড়িতেই আর কি এরকম সুতো কাটার যন্ত্র নিয়ে আর কি বসতো। দাদি অনেককে সুতো কাটতে শিখিয়েছিলেন। ঘরে ঘরে মুষ্টির ঘুঁটি, ঘরে ঘরে হচ্ছে মুষ্টির ঘটি। মুষ্টির ঘটি হচ্ছে চাল রাখার জন্য একটা বিশেষ ধরনের ঘটি। চাল রাখার একটা বিশেষ ঘটিকে মুষ্টির ঘটি বলে। প্রতি শুক্রবারে মসজিদে মুষ্টির চাল জমা হতো, সে চাল পৌঁছে দেওয়া হতো কেন্দ্রীয় কংগ্রেস খেলাফত অফিসে। ওই যে কেন্দ্রীয় কংগ্রেস খেলাফত যে কমিটি গঠন করা হয়েছিল, সেখানে যে মানুষজন ছিল তাদের জন্যই আর কি খেলাফত অফিস, ওই অফিসে ওই চাল পাঠিয়ে দেওয়া হতো মুষ্টির ঘটিতে। মানে ঘরে ঘরে মুষ্টির ঘটি মানে হচ্ছে যে ওই যে চাল রাখার যেই একটা বিশেষ জায়গা, সেটাতে করে আর কি কংগ্রেস খেলাফত অফিসের মধ্যে চাল পাঠিয়ে দেওয়া হতো। বাবার নিত্যকার পোশাক ছিল সাদা পাঞ্জাবি। দেখো লেখকের বাবার পোশাকের কথা বলছে আর কি। বাবার নিত্যকার পোশাক ছিল সাদা পাঞ্জাবি, সাদা তহবন, সাদা টুপি, জুতো এবং ছাতা। এগুলো ছিল লেখকের বাবার আর কি পছন্দের জিনিসপত্র, যেগুলো যিনি পরিধান করতেন। তহবন হচ্ছে এক ধরনের লুঙ্গি, তহবন হচ্ছে লুঙ্গি। তো সাদা লুঙ্গি পরতেন, সাদা টুপি পরতেন, চটি জুতো এবং ছাতা নিতেন, ঠিক আছে। তৎকালে হিন্দু মুসলিম নির্বিশেষে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর লোকদের অধিকাংশ চটি জুতো ব্যবহার করতেন। তখনকার সময় না অত বেশি ভালো জুতো বা আমাদের এখনকার সময় যে সমস্ত জুতো বেরিয়েছে না, এগুলো ছিল না। তখনকার সময় ছিল হচ্ছে চটি জুতো ছিল। হিন্দু মহিলারা জুতো পরতো না। শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর লোকদের অধিকাংশ চটি জুতো ব্যবহার করত। হিন্দু মহিলারা জুতো ব্যবহার করতো না। মুসলিম মহিলারাও সাধারণত চটি জুতো পরতো না। কারো কারো প্যান্টেন্ট লেদারের ফুল তোলা রঙিন পাম্পশু ছিল, এক ধরনের পাম্পলেট লেদারের পাম্পশু ছিল, যেটা আর কি তারা পরতো সাধারণত। আচ্ছা, হিন্দু মুসলিম নির্বিশেষে সাধারণ চাষি পরিবারের মহিলাদের একমাত্র পরিচ্ছদ ছিল পেঁচিয়ে পরা একটা শাড়ি। তখনকার সময় যে হিন্দু মুসলিম নির্বিশেষে সাধারণ চাষি পরিবারের মহিলাদের একটা মাত্র পরিচ্ছদ ছিল, সেটাই হচ্ছে কি পেঁচিয়ে পরা শাড়ি। তারা শাড়ি পেঁচিয়ে পরতো। সারাদিন নগ্ন পদে কাজ করার পর রাত্রে পা ধুয়ে কেউ কেউ খড়ম পরতো। নগ্নপদ মানে কি? সারাদিন তারা খালি পায়ে কাজ করতো। সারাদিন এই হিন্দু মুসলিম রমণীরা বা মহিলারা নগ্নপদে কাজ করার পর রাত্রে পা ধুয়ে কেউ কেউ কিন্তু খড়ম পড়তো। অনেকের তাও ছিল না। প্রচণ্ড শীত পড়লে চাষি পুরুষেরা তাল গাছের ডালার গোড়ার খোল মাপ অনুযায়ী কেটে তার মধ্যে দড়ির বেড় দিয়ে এক ধরনের স্যান্ডেল তৈরি করে নিত। এগুলোকে বলা হতো পাউটি। পাউটি জিনিসটা কি? প্রচণ্ড শীত পড়লে কি করতো? তাল গাছের ডালার গোড়ার খোল মাপ অনুযায়ী কেটে তার মধ্যে দড়ির বেড় দিয়ে এক ধরনের একটা স্যান্ডেল তৈরি করতো। তখনকার সময় অনেক ধরনের অনেক বুদ্ধি ছিল, অনেক উপায় ছিল, মানুষজন কীভাবে কীভাবে যে জুতো বানায় ফেলতো সেটাই বললো আর কি। তো এগুলোকে বলা হচ্ছে আর কি পাউটি। অধিকাংশ চাষি পরিবারের শৌচকার্য ও হাত ধোয়ার জন্য মাটির লোটা এবং ভাত খাওয়ার জন্য মাটির শানকি ব্যবহার করা হতো। মাটির শানকি কি তোমরা চিনো? মাটির মাটির শানকি কি তৈরি তোমরা চিনো? মাটির তৈরি জি হাঁড়ি মিস পাতিল। চিনি। আর মাটির তৈরি এক ধরনের প্লেট আছে, মাটির প্লেট যেটা আর কি, ওইটা কি মাটির শানকি বলে। আহ, হ্যাঁ এরকমই, মাটি দিয়ে তৈরি হয় আর কি ওটা। ওটাতে খাওয়া যায় এরকম আর কি। অধিকাংশ চাষি পরিবারের শৌচাকার্য মানে কি ওই যে টয়লেট, এটাই আর কি। এবং হাত ধোয়ার জন্য মাটির লোটা, এক ধরনের মাটির লোটা ছিল হাত ধোয়ার জন্য। এখন যেমন আমরা বিভিন্ন ধরনের ব্যবহার করি, তখন সেরকম ছিল না, তখন ছিল মাটির লোটা হাত ধোয়ার জন্য। এবং ভাত খাওয়ার জন্য মাটির শানকি ব্যবহার করা হতো। আমাদের এখন যেমন কাচের বের হয়েছে, কাচের প্লেট আছে, বিভিন্ন ধরনের প্লেট আছে, মেলামাইনের প্লেট আছে, তখন সেরকম ছিল না, তখন ছিল শুধু মাটির শানকি। মানুষ খাওয়ার জন্য মাটির শানকি ব্যবহার করতো। কলসিও ছিল তখনকার মাটির। সজ্জা ছিল বাঁশ বেতির দরমা। সজ্জা মানে কি? মানে তারা আজকে যেখানে শুইতো, মানে শয়ন করতো যেখানে, সেটাই ছিল বাঁশ বেতির। বাঁশের ফালির তৈরি এক ধরনের একটা মাদুরকেই হচ্ছে বাঁশ বেতির দরমা বলে। বাঁশ বেতির দরমা মানে কি? বাঁশের ফালির তৈরি এক ধরনের মাদুর। এটাই ছিল তারা, এখানেই তারা হচ্ছে শুইতো আর কি, শয়ন করতো, সেটাই বলেছে। শীতকালে
দরমার নিচে খড়কুটো এবং দরমার উপরে কাঁথা বিছানো হতো। এই শীতকালে হচ্ছে এই এখানকার এই জিনিসটার নিচে দরমার নিচে হচ্ছে খড়কুটো এবং দরমার উপরে কাঁথা বিছানো হতো। আমাদের বাড়িতে কেরোসিনের কুপি জ্বলতো, তখনকার সময় তো ওরকম লাইট ফাইট ছিল না, তখন কি জ্বলতো, কেরোসিনের কুপি জ্বলতো। তোমরা নিশ্চয়ই কেরোসিনের কুপি চেনো, তাই না? তারপরে হ্যারিকেনও চেনো, তাই না? জি মিস হ্যাঁ, তো চিনি। কেরোসিনের কুপি এবং হচ্ছে আমরা হ্যারিকেন চিনি। তো ঝড় বাদলা রাত্রির জন্য একটা ল্যান্টার্নও ছিল। ল্যান্টার্ন মানে হচ্ছে লণ্ঠন। এটাও এক ধরনের একটা ওই যে হ্যারিকেনের মতোই এক ধরনের একটা লণ্ঠন বলা যেতে পারে। এটা এক ধরনের বাতি বিশেষ, ঠিক আছে? তো ঝড় বাদলের জন্য যখন একেবারে আলো থাকে না, তখন এই ল্যান্টার্ন থাকতো বা লণ্ঠন থাকতো। অধিকাংশ লোকেরা বাড়িতে রুহিনা গাছের বিচি হতে সংগ্রহীত তেলের প্রদীপ জ্বালাতো। এটা একটা গাছ। রুহিনা কি? রুহিনা হচ্ছে একটা গাছ। এই রুহিনা গাছের বিচি হতে সংগ্রহীত তেলের প্রদীপ জ্বালাতো। এখন যেমন নারকেল তেল আছে না, সেরকমভাবে রুহিনা গাছের যে বিচি থাকতো, সেই বিচি হতে সংগ্রহীত তেলের প্রদীপ জ্বলতো। এই প্রদীপের নাম ছিল কি? মুছি। তাহলে রুহিনা গাছের বিচি হতে সংগৃহীত তেলের প্রদীপ জ্বলতো, এই প্রদীপের নাম কি? মুছি। এই প্রদীপটির নাম হচ্ছে মুচি। আমাদের গ্রামে ৮-১০টি পরিবারের একটি ব্রাহ্মণ পাড়া ছিল। অর্থাৎ লেখক তার নিজের কথা বলছে, গ্রামের কথা বলছে, যে তাদের গ্রামে ৮-১০টি পরিবারের একটি ব্রাহ্মণ পাড়া ছিল। একসাথে ৮-১০টি পরিবার ছিল। একটি পরিবারের উপাধি ছিল চক্রবর্তী, বাকি সবাই ছিল ভট্টাচার্য ব্রাহ্মণ, একই গোত্রভুক্ত। মানে এক একজন এক একটা থাকলেও গোত্র একটাই ছিল। অবশিষ্ট হিন্দুদের মধ্যে কয়েক ঘর গোয়ালা ব্যতীত, কয়েক ঘর গোয়ালা মানে হচ্ছে, গোয়ালা মানে হচ্ছে যারা কি গরুর দেখাশোনা করে। জানো না যে ওই যে গরুর দেখাশোনা করার জন্য লোকজন থাকে, ওদেরকে হচ্ছে গোয়ালা বলে। তো এই কিছুজন গোয়ালা ব্যতীত বাকি সবাই ছিল নমশূদ্র। নমশূদ্র মানে হচ্ছে হিন্দু সম্প্রদায়ের একটি জাত। কয়েকজন ছিল গোয়ালা, বাকি সবাই ছিল হিন্দু সম্প্রদায়ের জাত। নমশূদ্রের ৩-৪টি পরিবার কামার, ছুতোর, করাতির কাজ করত। তো কামার ছুতোরদেরকে আমরা তো চিনি, যে কামার হচ্ছে লোহা দিয়ে যারা বিভিন্ন ধরনের জিনিস বানায়, এটা যাদের পেশা। ছুতোর মানে হচ্ছে কাঠ মিস্ত্রি, এগুলো তো আমরা জানি। তো কি বলেছেন? অন্যরা ছিল হচ্ছে কৃষিজীবী। গোয়ালাদের মধ্যে একটি পরিবারের এবং একটি নমসূর্য পরিবারের বহু জমি জামা ছিল। তালুক সত্ত্বেও ছিল ওদের অংশ। তালুক সত্ত্ব মানে হচ্ছে জমিদারদের যে অংশ থাকে না, জমিদারদের যে ধন দৌলত থাকে না, সেখানেও তাদের অংশ ছিল। এটাই বলেছে যে ওই নমশূদ্রদের ওই যে তালুক সত্ত্বেও তাদের কিন্তু অংশ ছিল, সম্পত্তি ছিল। সুতরাং রায়ত প্রজাও ছিল। রায়ত মানেই হচ্ছে প্রজা, তো তারা প্রজাও ছিল। ব্রাহ্মণরাও তালুকদার ছিল। তালুকদার মানে কি জানো? ছোট যে জমিদার থাকে, মানে ছোটোখাটো জমিদার। ওরা যে খুব বেশি বড় জমিদার তা না, ছোটোখাটো জমিদারদেরকে হচ্ছে তালুকদার বলা হয়। খাস কামার জমিও ছিল ওদের। ওরা নিজে চাষবাস করতো না। খাস কামার জমি নমশূদ্র এবং মুসলমান চাষি বর্গা করত। অধিকাংশ ব্রাহ্মণ পরিবারের সুদি কারবার ছিল। সুদি কারবার মানে কি জানো? মানে সুদ খায় যে, টাকা খায়, এই ধরনের ব্যাপারগুলো, এটাকে বলছে সুদি কারবার। অধিকাংশ ব্রাহ্মণ পরিবারে কি ছিল? সুদি কারবার ছিল। অনাদায়ী রেহানি ঋণের দায়ে মুসলমান ও নমশূদ্র চাষিদের জোট জমি সুদখোর ব্রাহ্মণ পরিবারগুলো অধিকারে চলে যাচ্ছিল। চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়া হতো। মানে সুদ খাওয়াটাই তাদের একটা অধিকারে চলে গিয়েছিল আর কি, সেটাই বলছে। চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়া হতো। ৩০-এর দশক ঋণ সালাসি বোর্ড হওয়ার পূর্ব পর্যন্ত উক্ত অর্থনীতির বিরুদ্ধে কোনো প্রতিকার ছিল না। মুসলমানদের মধ্যে প্রায় সকলে পেশা ছিল স্বহস্তে জমি চাষ অথবা জন্মজুরি। মানে দিনমজুরি ছিল আর কি তখন। জন্মজুরি মানে হচ্ছে কি? দিনমজুরি, অথবা স্বহস্তে জমি মানে নিজেদের জমি নিজেরাই চাষ করতে, এরকম। মুসলমানদের মধ্যে প্রায় সকলে পেশা ছিল স্বহস্তে জমি চাষ অথবা জন্মজুরি। স্বহস্তে মানে নিজের হাতেই জমি চাষ করতো এবং দিনমজুরি পেত। অথবা বর্ষার অবসর কালটায় কেউ কেউ পাট ও তরি তরকারির কারবার করত। পাটের মৌসুমে একটা পরিবার বাকরখানি রুটি তৈরি করতো। পাটের মৌসুমে একটা পরিবার কি তৈরি করতো? বাকরখানি। বাকরখানি কি তোমরা চিনো? ছোট আকারের একটা রুটি জাতীয় খাবার, এটাকে কিন্তু বাকরখানি বলে। খেতে বেশ মজাই। বাকরখানি এটাকে বলে। তো একটা পরিবার কি করতো? বাকরখানি রুটি তৈরি করতো। গৃহস্থ গৃহিণীর পাটের বিনিময়ে বাকরখানি রুটি এবং বেদিনীদের কাছ থেকে রেশমি চুড়ি কিনতো। আমরা তো বেদিনী সম্পর্কে একটু জানি, যে যেটাকে আর কি বলে বেদিনী, ওদের সম্পর্কে আমরা একটু জানি। বিভিন্ন ধরনের পোশাক আশাক পরে থাকে, একটু একটু অদ্ভুত রকমের সাজ দিয়ে থাকে। এদের থেকে আর কি রেশমি চুড়ি রাখা হতো।
গ্রামে লেখাপড়ার চর্চা বিশেষ একটা ছিল না। মুসলমানদের মধ্যে একমাত্র আমার পিতাই মোটামুটি শিক্ষিত লোক, অর্থাৎ কবির পিতাই একমাত্র শিক্ষিত লোক ছিলেন মুসলমানদের মধ্যে। এটা বলেছে, কবির পিতাই একমাত্র শিক্ষিত লোক ছিলেন। তিনি বাংলা ছাড়াও উর্দু ও ফার্সি বলতে পারতেন। কবির পিতা কি বলতে পারতেন? বাংলা ছাড়াও ফার্সি এবং উর্দু বলতে পারতেন। আমার মা বাংলা বইপত্র পড়তে পারতেন, কিন্তু লিখতে পারতেন না। অর্থাৎ কবির মায়ের কথা বলেছে যে তিনি আর কি লিখতে পারতো, বইপত্র পড়তে পারতেন কবির মা, কিন্তু লিখতে পারতেন না। আমার ফুপুও বাংলা, উর্দু, ফার্সি বলতেও লিখতে পারতেন। মুসলমান সম্প্রদায়ের বাকি অধিকাংশই ছিল নিরক্ষর, মানে তারা লেখাপড়া কিছুই জানতো না। এটাকেই বলেছে আর কি নিরক্ষর। তো মুসলমান সম্প্রদায়ের বেশিরভাগই কেমন ছিল? নিরক্ষর। কবি নিজের বাবা শিক্ষিত ছিলেন, কিন্তু তার নিজের মাও শুধুমাত্র উর্দু, ফার্সি বলতে পারতেন, কিন্তু লিখতে পারতেন না। সরি, মানে বাংলা বইপত্র পড়তে পারতেন, কিন্তু লিখতে পারতেন না। এবং কবির ফুপু বাংলা, উর্দু, ফার্সি বলতেও লিখতে পারতেন, কিন্তু অধিকাংশ মুসলমানরাই ছিল নিরক্ষর, তাদের মধ্যে কোনো শিক্ষা দীক্ষা ছিল না। কেউ কেউ কায়ক্লেশে নাম স্বাক্ষর করতে এবং পুঁথি পড়তে পারত। আচ্ছা, কি বলেছে দেখো, কেউ কেউ কায়ক্লেশে নাম স্বাক্ষর, কায়ক্লেশে মানে কি জানো? কায়ক্লেশ বলতে বোঝানো হচ্ছে যে একটা শারীরিক কষ্ট আর কি। তো সেই শারীরিক কষ্ট করে নাম স্বাক্ষর করতে এবং পুঁথি পড়তে পারতো। পুঁথি হচ্ছে হাতে লেখা যে প্রাচীন কাব্য, হাতে লেখা হতো, ওইটাকে পুঁথি বলে। তো এই জিনিসগুলো কেউ কেউ পড়তে পারতো। তো সমাজে পুঁথি পড়িয়াদের বিশেষ সম্মান ছিল। তো যারা আর কি পুঁথি পড়তে পারতো, মানে হচ্ছে হাতের লেখাটা আর কি, হাতে লেখা যে প্রাচীন কাব্য, এটা যারা পড়তে পারতো তাদের একটা বিশেষ সম্মান ছিল। আমির হামজা, সাইফুল মুলক এবং বদিউজ্জামাল সোনাভান প্রভৃতি পুঁথি বিশেষ জনপ্রিয় ছিল। এখানে পুঁথি বিশেষ জনপ্রিয় কারা কারা ছিল? আমির হামজা, সাইফুল মুলক এবং বদিউজ্জামাল সোনাভান। জ্যোৎস্নালোকিত উঠানে বগুনার উপর কুপি জ্বালিয়ে পুঁথির মজলিস বসত। ধাতুর তৈরি এক ধরনের পাত্রকে হচ্ছে বগুনা বলা হয়। তো সেখানে কি করা হতো? বলেছে যে জ্যোৎস্না আলোকিত উঠানে, মানে একটু জ্যোৎস্না যখন থাকে না, তখন কিন্তু উঠানটা বেশ আলোকিত থাকে, জ্যোৎস্না পড়লে, এটা আমরা জানি। তো জ্যোৎস্না আলোকিত উঠানে বগুনার উপর কুপি জ্বালিয়ে পুঁথির মজলিসটা বসতো। কুপি তো আমরা চিনি, তাই না? তো বগুনা মানে হচ্ছে এক ধরনের একটা ধাতুর তৈরি একটা পাত্র, সেখানে হচ্ছে কুপি জ্বালিয়ে এই পুঁথির মজলিসটা বসতো। বাবা এসব পছন্দ করতেন না। আমাদের বাড়িতে পুঁথির মজলিস বসতো কখনো দেখিনি। ধান, পাট, আখের চাষ হতো গ্রামে। শীতকালে আখ ভাঙার গাছ আসতো। গ্রামের ছেলেরা আখের গাছের জোয়াল ঠেলতো। আমিও ঠেলেছি। এই পরিবেশে কেটেছে আমার বাল্যকাল। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমরা কি পড়লাম? আজকে হচ্ছে আমরা পড়লাম আত্মস্মৃতি। সবাই কি বুঝতে পেরেছো? জি মিস, বুঝতে পেরেছি। আচ্ছা, তো আজকে তো মোটামুটি শেষ হয়ে গেছে। মোটামুটি একটা লং ক্লাস ছিল, অনেক বড় একটা প্রবন্ধ আর কি পড়ে শেষ করলাম আমরা। তো এটার উপরে তোমাদের নেক্সট ক্লাসে 10 মার্কার একটা এক্সাম হবে।